হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সঙ্গীতা, তোমাদের হিস্ট্রি টিচার। তো সামনেই রয়েছে ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, যেটি হবে আমাদের আগস্ট মাসে। তো সেই পরীক্ষায় তোমরা ইতিহাসে কিভাবে প্রস্তুতি নেবে, কি কি কোশ্চেন পড়ে যাবে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের জন্য, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে এবং পরীক্ষার আগে তোমাদের সমস্ত সাজেশন দেওয়ার দায়িত্ব আমার। তো তোমাদের 3টি অধ্যায় এবার সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, যেটা তোমরা সকলেই জানো যে চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ, এই 3টি অধ্যায়ের মধ্যে তোমাদের আগের মতোই 24টা শর্ট কোশ্চেন থাকবে 1 আর 2 নম্বর মিলিয়ে, আর 4 নম্বরে 2টো থাকবে আর 8 নম্বরে 1টি থাকবে। তো তার জন্য তোমরা কি পড়বে সেই নিয়েই তোমাদের এই ভিডিওটি। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকে আমরা পড়ব ইতিহাসের চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে তোমরা 1, 2, 4 ও 8 নম্বরের জন্য কি কি কোশ্চেন রেডি করবে, চলো সেগুলি আজকে আলোচনা করা। তো তোমাদের চতুর্থ অধ্যায়ে প্রথমেই রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে। এইটি থেকে তোমাদের প্রতি বছর মাধ্যমিকে একটা না একটা ব্রড কোশ্চেন ফেলে। যেমন এইবারও অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সব থেকে একটা 8 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে আলোচনা করো। তোমরা এটা এখন থেকেই কিন্তু রেডি করে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য 8 নম্বরের একটি প্রশ্ন হিসেবে। এইটিও যদি তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে এই একটিও পড়ে যাও, আশা করছি তোমরা এটা হয়তো কমন পাবে, কারণ 8 নম্বরে তো তোমাদের একটি কোশ্চেনই অ্যাটেন্ড করতে হয়। তো এই 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহ কেন হয়েছিল, কি কারণে হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল, সে সমস্ত কিছু সম্পর্কেই আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। আর এখান থেকে যে শুধু এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আসে তাই নয়, এখান থেকে আরও অন্যভাবেও ঘুরিয়ে কোশ্চেন আসে। যেমন এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কি যায় না, অর্থাৎ এর পক্ষে তোমাদের একটু যুক্তি লিখতে হবে ও এর বিপক্ষে তোমাদের একটি যুক্তি লিখতে হবে। এটি মূলত তোমাদের সম্ভবত 4 নম্বরেই আসে, কিন্তু কখনো কখনো 8 নম্বরেরও দিয়ে দেয়। তাই তোমরা 8 নম্বরের জন্য এই কোশ্চেনটা রেডি করবে, কারণ 8 নম্বর দিলে তোমরা তো লিখতে পারবেই, আর 8 নম্বর করা থাকলে 4 নম্বরে সেখান থেকে লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে আরও একটা কোশ্চেন অন্যভাবে হয়ে থাকে ব্রড কোশ্চেন, যে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল, এই সম্পর্কে একটি টিকা তোমাদের 4 বা 8 নম্বরের এসে থাকে প্রায়শই মাধ্যমিকে। তো চলো আজকে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব যে এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতিটা সম্পর্কে। তো সবার আগে আমাদের এই কোশ্চেনটা মাথার মধ্যে আসে যে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন হয়েছিল, কি কারণে হয়েছিল। দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে এবং তাদের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে আমাদের ভারতের মধ্যে, এবং তারাই ভারতের শাসন কার্য চালাতে থাকে ধীরে ধীরে। এবং তারা এই দেশে আসার পর তারা তাদের নিত্য নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে আমাদের দেশে, যার ফলে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের কৃষকেরা। তাই কৃষকেরা কিন্তু বহু বিদ্রোহ করেছে ইংরেজদের বিরুদ্ধে। সে সব কিছুই আমরা এর আগে যে অধ্যায় ছিল 3য় অধ্যায় সেখানে আমরা পড়েছি। এরপরে তাছাড়াও কিন্তু তারা আমাদের ভারতীয়দের কৃষ্ণাঙ্গ বর্ণ বলে আমরা আমাদের নানাভাবে অত্যাচার, অবহেলিত করেছে, শোষণ করেছে আমাদের নানাভাবে। কিন্তু এই 1857 খ্রিস্টাব্দে এই সমস্ত শ্রেণীর মানুষ তাদের সেই ক্ষোভটা ইংরেজদের প্রতি কিন্তু তুলে ধরে। কিন্তু এই বিদ্রোহের সূচনা কিন্তু কৃষকেরা করেনি, এই বিদ্রোহের সূচনা করেছিল সিপাহীরা। সিপাহীরা কিভাবে করেছিল এই বিদ্রোহের সূচনা? দেখো, সে সময় ব্রিটিশ সেনাবাহিনীতে আমাদের ভারতীয়রা অনেকেই নিযুক্ত ছিলেন কাজে। তো হিন্দু মুসলিম অনেক সেনারাই সেখানে কাজে নিযুক্ত ছিলেন, এবং সেখানে একটি এনফিল্ড রাইফেল নামে একটা টোটার প্রচলন ছিল, যেটি কি করতে হতো, ওর যে খোলসটি ছিল ওটি দাঁত দিয়ে মুখে কেটে তবে রাইফেলে ভরতে হতো। এটি তোমরা হয়তো জানো।
তো সেখানে একটি গুজব রটায় সেনাবাহিনীর মধ্যে যে ইংরেজরা নাকি আমাদের ধর্মচ্যুত করার জন্য সেই টোটার মধ্যে গরু ও শূকরের চর্বি মিশিয়েছে। এতে কিন্তু আমাদের সেনাবাহিনীর মধ্যে হিন্দু ও মুসলিম যারা সেনা ছিল ওদের মধ্যে একটা চরম ক্ষোভের সঞ্চার ঘটে যে ইংরেজরা আমাদের এতদিন তো অত্যাচার অবহেলিত করে এসেছে, এবার ওরা আমাদের জাত নষ্ট করার চেষ্টা করছে। এইভাবেই কিন্তু সর্বপ্রথম সেনারা এই বিদ্রোহের সূচনা করে এবং 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি সর্বপ্রথম মুর্শিদাবাদের বহরমপুরে ব্যারাক স্কোয়ারে এই বিদ্রোহীরা সেনানিবাসের যে সেনারা ছিল তারা প্রথম এর বিরুদ্ধে ক্ষোভ দেখায়। এরপরে ব্যারাকপুরে মার্চ মাসে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বেও সিপাহীরা কিন্তু বিদ্রোহ ঘটায়। এইভাবেই এই বিদ্রোহ কিন্তু ধীরে ধীরে বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বাংলা থেকে এই বিদ্রোহটি ভারতের বিভিন্ন স্তরে কিন্তু ছড়িয়ে পড়ে। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন 1 ও 2 নম্বরের এই ভিডিও থেকে বেরিয়ে এলো যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সর্বপ্রথম কোথায় হয়েছিল, কবে হয়েছিল, আর যে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে যে বিদ্রোহটা হয়েছিল সেই মঙ্গল পাণ্ডেকে কিন্তু ইংরেজরা ধরে ফাঁসি দেয় পরে। তো তিনি হলেন কিন্তু এই মহাবিদ্রোহের প্রথম শহীদ। এখান থেকেও একটা 1 নম্বরের প্রশ্ন আসে যে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, এখানে আমাদের অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। এরপর এই বিদ্রোহকে কিন্তু এই বিদ্রোহের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করতে পারি। দেখো প্রথম দিকে কিন্তু এই বিদ্রোহের সিপাহীরা শুরু করলো, সেটি আমরা দেখলাম। এরপর এই বিদ্রোহটা কিন্তু মানে ঝাঁসি, দিল্লি, লখনৌ প্রভৃতি এলাকায়, বিহার প্রভৃতি এলাকায় ছড়িয়ে পড়ে এবং সেখানকার শুধু সিপাহীরা নয়, বিভিন্ন সাধারণ মানুষ দলে দলে সেই বিদ্রোহে গিয়ে কিন্তু যোগ দেয়। তাদের কাছে কিন্তু ইংরেজদের মতো অত উন্নত মানের অস্ত্রশস্ত্র ছিল না, কিন্তু তাদের কাছে যা যা ছিল যেমন লাঠি, কাস্তে, কুড়োল, সেই সময় ভারতীয় জনসাধারণের কাছে এর থেকে বেশি আর কি থাকবে। তো তারা এইগুলো নিয়েই কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পথে নেমে পড়ে। আর আগেই বললাম যে কৃষকরা কিন্তু নানাভাবে অত্যাচারের শিকার হয়েছে ইংরেজদের কাছে। তারা ইংরেজদের নিত্য নতুন ভূমি রাজস্বের ব্যবস্থার ফলে কর দিতে দিতে প্রায় মানে নিঃস্ব হয়ে গিয়ে তারা আর না পেরে তারাও ইংরেজদের বিরুদ্ধে সিপাহীদের সাথে এই আন্দোলনে গিয়ে যোগ দেয়। তাই এই বিদ্রোহে এত মানুষের কিন্তু অংশগ্রহণ দেখে অনেকেই এই বিদ্রোহকে গণ আন্দোলন বলে অভিহিত করেছে। আবার সিপাহীরা যেহেতু প্রথমে এই আন্দোলনটি শুরু করেছিল তাই অনেকেই এই আন্দোলনটিকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছে। আবার কৃষকরা যেহেতু এই বিদ্রোহ করেছিল তো এই কৃষকদের জন্য জমিদার ও যারা সামন্তপ্রভু ছিল তারাও তো ইংরেজদের ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও এই আন্দোলনে যোগ দেয়। তো সেই দিক থেকে দেখতে গেলে এই আন্দোলনটিকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেও অভিহিত করা যায়। আবার অনেক ঐতিহাসিক মনে করেন এর আগে ভারতে এত বড় আকারে বিদ্রোহ কিন্তু আর ঘটেনি, ফলে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেও অভিহিত করা যেতে পারে। তো এই নামেও অনেকে অভিহিত করেছে। তো এটি হলো মহাবিদ্রোহের আমাদের আসল চরিত্র। তো এই বিদ্রোহে কোন কোন নেতা অংশগ্রহণ করেছিল সেই নিয়েও তোমাদের এখানে অ্যাড তো করবে প্রকৃতির মধ্যে, আর তার সাথে তোমরা এটা 2 নম্বরের জন্য অবশ্যই করে যাবে। এখান থেকে 2 নম্বরের এই কোশ্চেনটা আসে যে এই মহাবিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিল। যেমন ব্যারাকপুরে দিয়েছিল সিপাহী মঙ্গল পাণ্ডে, ঝাঁসিতে দিয়েছিল রানী লক্ষ্মীবাই, এছাড়াও দিয়েছিল নানা সাহেব, তাতিয়া তোপি, অযোধ্যায় কারা দিয়েছিল, আর দিল্লির দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এই নামগুলো কিন্তু দিতে একদমই ভুলো না। এই বিদ্রোহের প্রকৃত বা চরিত্র লেখার সময় এই নামগুলো কিন্তু তোমরা অবশ্যই দেবে, ঠিক আছে। আর এই বিদ্রোহ যখন শুরু হয় তখন এই বিদ্রোহী সিপাহীরা কিন্তু সবার প্রথমে আমাদের রাজধানী দিল্লি দখল করে নেয় এবং তারা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নিজেদের সম্রাট বলে ঘোষণা করে। এই হলো আমাদের বিদ্রোহের প্রকৃতি। এবার শেষ পর্যন্ত এই বিদ্রোহ কতটা সফল হয়েছিল বা কি হয়েছিল, কিভাবে এই বিদ্রোহ পুরো একদম দমন করা হয়, সে সব কিছুই আমি তোমাদের সাথে ধীরে ধীরে আলোচনা করব।
তবে এই বিদ্রোহ কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, কারণ ওই সমস্ত ভারতীয়দের অস্ত্রশস্ত্রের কাছে ইংরেজদের অত উন্নত মানের অস্ত্রশস্ত্র দ্বারা তো কিছু হবে না, তাই ইংরেজরাই কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহে জয়লাভ করেছিল। তবে একটা কথা ঠিক যে এই এত বড় আকারের বিদ্রোহ কিন্তু ভারতে 1857 খ্রিস্টাব্দের না আগে হয়েছিল না পরে হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, তাই এই বিদ্রোহ কিন্তু এক প্রকার ইংরেজরা ভয় পেয়েছিল। তো এবার আমরা আলোচনা করব যে এই মহাবিদ্রোহকে কি আদৌ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি যায় না। চলো এবার আমরা এটা দেখে। তো 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি যায় না, এই নিয়ে কিন্তু 4 নম্বরের বেশিরভাগই তোমাদের কোশ্চেন এসে থাকে। তো সবার আগে আমাদের জানতে হবে যে এই বিদ্রোহের মানে এটি বলার পক্ষে কারা কারা ছিল যে এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আর এর বিপক্ষে কে কারা ছিল যে না এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল না। তাহলে সবার আগে আমরা পক্ষে যুক্তিটা দেবো। পক্ষে যুক্তি কারা কারা দিয়েছিলেন? পক্ষে যুক্তি দিয়েছিলেন অধ্যাপক বিনায়ক দামোদর সাভারকর, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও অধ্যাপক সুশোভন সরকার। এরা কিন্তু এই 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহকে কিন্তু ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন, কারণ তাদের চোখে মনে হয়েছে যে এই বিদ্রোহ তো শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ ছিল না, এই বিদ্রোহে ভারতের সর্বস্তরের মানুষ ব্যাপকভাবে যোগদান করে এবং তারা ইংরেজদের বিরুদ্ধে নানাভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে জায়গায় জায়গায়। তাই তারা কিন্তু প্রথম এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন। কিন্তু অন্যদিকে অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার কিন্তু তাদের এই যুক্তি মানতে নারাজ। তার মতে মানে রমেশচন্দ্র মজুমদারের মতে এই বিদ্রোহকে কখনোই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যাবে না, কারণ একদিকে হয়তো ভারতের সাধারণ মানুষের একটা বড় অংশ এই বিদ্রোহে যোগদান করেছিল ঠিকই, কিন্তু বেশিরভাগই জায়গা যেমন ধরো ওই পশ্চিম পাঞ্জাব তারপরে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সেইভাবে কিন্তু সাধারণ মানুষ যোগদান করেনি। এমনকি দেশীয় যারা রাজা ছিল তৎকালীন আমাদের ভারতের, তারা কিন্তু এই বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করে। ফলে এই বিদ্রোহ কিন্তু ইংরেজদের পক্ষে দমন করা অত্যন্ত সহজ হয়ে গিয়েছিল। তো তার জন্যই এই বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আমরা এই দিক থেকে কিন্তু আসলে বলতে পারি না, কারণ একদল ভারতীয় ইংরেজদেরকে এই যুদ্ধে সাপোর্ট করছে আর একদল কিন্তু ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছে। তাই এই পক্ষের বিপক্ষে এই দুটি যুক্তি দিয়ে তোমরা এই নোটটা কমপ্লিট করে দেবে। এরপর আর একটা যে কোশ্চেন আসে তোমাদের এই মহাবিদ্রোহ থেকে, সেটি হলো যে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল। দেখো আমাদের শিক্ষিত বাঙালি সমাজ কারা ছিল সেই সময়? এখন তো সবাই আমরা শিক্ষিত, আমরা সবাই শিক্ষা গ্রহণ করছি, কিন্তু সেই সময় অর্থাৎ 19 শতকে কিন্তু সমস্ত ভারতে কিন্তু এই শিক্ষার যে আঙ্গনে তারা কিন্তু সেখানে আসেনি। সেখানে কিন্তু একমাত্র উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারেরই যারা ছিল সন্তান ছিল তারাই কিন্তু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, এবং তাদের এই যুদ্ধের প্রতি এই মহাবিদ্রোহের প্রতি কি মনোভাব ছিল সেই নিয়ে একটা কোশ্চেন হয়। তো তারা যেহেতু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তো তাদের চিন্তা ভাবনা কিন্তু অন্যদের থেকে কিন্তু একটু আলাদা ছিল। এদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত প্রমুখেরা ছিলেন এর মধ্যে। তো এরা কিন্তু মনে করতেন যে ইংরেজরা কিন্তু আমাদের ভারতীয়দের পক্ষে সুখকর, কারণ তারা আমাদের ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটিয়েছে, তারপরে ভারতের নারীদের জন্য তারা অনেক করেছে। আমাদের আগে ভারতের নারীরা অনেক অবহেলিত, শোষিত, বঞ্চিত ছিল। তারা সেই যে কুসংস্কার ছিল ভারতে সেগুলো তারা বন্ধ করেছে, বিধবা বিবাহ আইন চালু করেছে, এমনকি তারা ভারতের নারী শিক্ষারও ব্যবস্থা করেছে। তাই তারা মনে করেছে যে ভারতীয়রা ইংরেজদের পক্ষে সুখকর, তাই যারা ইংরেজদের বিরুদ্ধে এই মহাবিদ্রোহ করেছিল তারা কিন্তু তাদের
কে সাপোর্ট করেনি এই বিদ্রোহতে। এমনকি এর মধ্যে অন্যতম ছিল দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি আবার মনে করেছেন যে যদি এই বিদ্রোহে অংশগ্রহণ করে আমরা ইংরেজদের বিরুদ্ধে নামি তাহলে হয়তো আবার মুসলিম শাসন ভারতে ফিরে আসতে পারে। তার মধ্যে কিন্তু এটা মনে হয়েছে। আবার অনেক মধ্যবিত্ত শ্রেণী মনে করেছে যে যদি ব্রিটিশরা আমাদের ভারত থেকে চলে যায় তবে তাদের চলে যাওয়ার পর ভারতীয়রা একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারবে কিনা সে নিয়েও কিন্তু তাদের মধ্যে যথেষ্ট সংশয় ছিল। তাই তারা কিন্তু এই বিদ্রোহে একদমই সাপোর্ট করেনি। তাই আমরা একদিক থেকে বলতে পারি যে তাদের সমর্থনের অভাবেই কিন্তু এই মহাবিদ্রোহ ইংরেজদের পক্ষে দমন করা সহজ হয়ে উঠেছিল। কারণ যেখানে ভারতের বিভিন্ন স্তরের জনগণ এতভাবে এই বিদ্রোহে সামিল হয়েছিল সেখানে এই মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থনের অভাবে যে এই বিদ্রোহ শক্তিশালী হয়ে উঠতে পারেনি তা আমরা কিন্তু বলতেই পারি। এবার আমরা পড়ব মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে, যেটি কিন্তু এই মহাবিদ্রোহের সাথেই রিলেটেড। তো এই মহারানীর ঘোষণাপত্রটি তোমাদের সবসময় টিকা হিসেবে পরীক্ষায় আসে, তো এটিও তোমাদের এইবার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অবশ্যই ভালো করে পড়ে যাবে। তো এটি সম্ভবত তোমাদের 4এই আসে। এই কোশ্চেনটি কখনোই 8 নম্বরে দেয় না, মহারানীর ঘোষণাপত্র 4এই আসে। তো মহারানীর ঘোষণাপত্র কেন প্রকাশিত হয়েছিল, কি কারণে, সেটা আগে আমরা একটু আলোচনা করে নিই। দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, সেটি কিন্তু ইংরেজরা তীব্র দমন নীতির সাহায্যে এই বিদ্রোহটাকে সম্পূর্ণ ব্যর্থ করে তোলে, যেটি 22শে সেপ্টেম্বর সম্পূর্ণভাবে দমন করা হয় এবং দিল্লির সম্রাট তৎকালীন দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট কে ছিলেন, তো হলে দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ব্যর্থতার পরে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং এইভাবেই কিন্তু মুঘল সাম্রাজ্য সম্পূর্ণভাবে কিন্তু একদম বিলুপ্ত হয়ে পড়ে। তো আমরা মহারানীর ঘোষণাপত্র নিয়ে এখন চলো আলোচনা করি। তো এরপরে যে এই বিদ্রোহ দমন করা হলেও কিন্তু এই ব্রিটিশরা আমাদের কিন্তু একটা বড় প্রকারে ভয় পেয়েছিল। কারণ এর আগে ভারতীয়দেরকে কিন্তু তারা এত উত্তেজিত এত ক্ষোভ প্রকাশ করতে তারা দেখেনি। এর ফলে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট কি করেছিল, আমাদের ভারত শাসন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন ব্যবস্থা নামিয়ে দিয়ে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের সমস্ত শাসন ক্ষমতা তুলে নিয়েছিলেন এবং তার হয়ে এই শাসন ক্ষমতা পরিচালনা করতে ভাইসরয়, এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 1 নম্বরের জন্য। এই কোশ্চেনটা কিন্তু কখনোই পুরনো হয় না, এটি প্রতি বছর চাইলে রিপিট হতে পারে। আর এই কোশ্চেনটা শুধুমাত্র যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য নাই, তোমরা ভবিষ্যতে যে কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ যদি দিতে যাও তাহলে কিন্তু ইতিহাস থেকে এই কোশ্চেনগুলো আসে, যার মধ্যে একটি হলো যে ভারতের প্রথম ভাইসরয় গেছিলেন, তো কি হবে, লর্ড ক্যানিং। তো চলো এবার আমরা জেনে নিই যে যদি টিকা আসে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে আলোচনা করো তাহলে আমরা কি লিখব। মহারানীর ঘোষণাপত্র সবার আগে লিখবে যে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে যে প্রস্তাবগুলি পেশ করেন সেই প্রস্তাবগুলি মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। এরপর যে ঘোষণাপত্র তিনি যে প্রস্তাবগুলি দিয়েছিলেন সেগুলি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এইভাবে পরপর করে লিখবে। তো প্রথম তিনি কি বলেছিলেন, প্রথম নীতিতে তার বলেছিল যে ব্রিটিশরা ভারতের আর কোনো সাম্রাজ্য বিস্তারে প্রথমে তারা বলেছিলেন যে ব্রিটিশরা ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় কোনো কাজে হস্তক্ষেপ করবে না, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এটাই যে ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নাই, অর্থাৎ তারা ভারতে আর তাদের সাম্রাজ্য বিস্তার করবে না। তৃতীয় পয়েন্ট যেটা লিখবে, তৃতীয়ত বলে পয়েন্ট করে লিখবে যে তৃতীয়ত লর্ড ডালহৌসি যে সত্যবিলোপ নীতির আমাদের ভারতে এসে চালু করেছিল, তো সেই সত্যবিলোপ নীতি আর ব্রিটিশরা মানবে না। 3 নম্বর
4 নম্বর হলো যে দেশীয় যে রাজা ছিল তারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। পঞ্চমত হলো যে ভারতের মানে সরকারি যে কোনো কাজে ভারতীয়রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করতে পারবে। এবং ষষ্ঠত হলো যে ভারতের দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনটা চলে গিয়েছিল তখন, অর্থাৎ ইংরেজদের যে সমস্ত স্বাক্ষরিত চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো কিন্তু ব্রিটিশরা মেনে চলবে। এইগুলি হলো মহারানীর ঘোষণাপত্র। তবে এই ঘোষণাপত্রের এই যে সমস্ত নীতিগুলি ছিল সেগুলি কিন্তু সর্বস্তরে কিন্তু মানে একদম কার্যকারী হয়নি, এটা বলে তোমরা শেষ করে দিবে। আর এর জন্যই কিন্তু আমাদের ভারতে পরে সভা সমিতির প্রতিষ্ঠা হয়। শুধুমাত্র প্রথমে বাংলা থেকেই হয়, বাংলা থেকে ধীরে ধীরে সারা ভারতে হয়েছিল। তো এর নেক্সট দিন আমরা আলোচনা করব যে সভা সমিতির যুগগুলো সম্পর্কে। এই সভা সমিতির যুগ থেকে তোমাদেরকে 8 নম্বরের কোনো কোশ্চেন পড়তে হবে না এই বছরের জন্য। তোমরা এখান থেকে 4 নম্বরে পড়ে যাবে। কি কি পড়বে সেগুলি আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এখান থেকে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে 4th নম্বর চ্যাপ্টার থেকে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বরের তোমাদের কোশ্চেন হলো রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটিও তোমাদের 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এটিও আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই নেক্সট ভিডিওর জন্য তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।